allelopathic effects of weeds on crops and vice versa. A term allelopathic effects of weeds on crops and vice versa. What is allelopathy? Allelopathy এখানে আমরা allelopathyর কনসেপ্ট দেখব, অ্যালেলোকেমিক্যাল কি আমরা দেখব, এটা কিভাবে আমরা এক্সট্রাক্ট করতে পারি, আইসোলেশন করতে পারি, এবং ফাইনালি যে কোনো নিউ কম্পাউন্ড আমরা কিভাবে স্ট্রাকচারটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, এটা জাস্ট আমরা একটু আইডিয়া নিব। Effects and finally effects of weeds on crops and vice versa. First আসুন, the word allelopathy, এই ওয়ার্ডটা দুটো গ্রিক ওয়ার্ড এলিলো এন্ড প্যাথো থেকে আসছে। এলিলো মিন্স each other, প্যাথো মিন্স an expression of sufferance or disease. allelopathyটা সিম্বায়োসিস থেকে ডিফারেন্ট। সিম্বায়োসিস both are benefited, কিন্তু এখানে both are benefited না। কোনো একটার কেমিক্যাল both are benefited না, কোনো একটার কেমিক্যাল সিক্রেশন অন্যটার জন্য সাফারেন্স অর ডিজিজ। দেখো, সাফারেন্স অর ডিজিজ, তাহলে দুটো গ্রিক ওয়ার্ড এলিলো এন্ড প্যাথো থেকে আসছে। এলিলো মিন্স ইচ আদার, দুইটা প্ল্যান্ট বা দুইটা স্পিসিস, দুইজনের ইন্টারঅ্যাকশন হবে, যে কোনো একটার একটা কেমিক্যাল সিক্রেশন অন্যটার জন্য সাফারেন্স বা ক্ষতি হবে, সেটাই। Allelopathy is the phenomenon in which one plant can inhibit, দেখো একটা plant can inhibit the growth of another plant, কিসের মাধ্যমে? through leachets, plant residues, leaves and root residues, তার যে কোনো অংশ থেকে, লিচেটস যে কোনো পার্ট থেকে আসতে পারে, আইদার প্ল্যান্টের রেসিডিউস পুরোটা থেকে আসতে পারে, লিফ থেকে আসতে পারে, ফ্লাওয়ার থেকে আসতে পারে, বা এবং রুট এক্সিডিউস থেকেও আসতে পারে। একটার থেকে সেই কেমিক্যালটা আসবে, আরেকটার জন্য সেটা সাফারেন্স বা ক্ষতি হবে। Allelopathy may be defined as any direct or indirect harmful effects one plant on another through the production of chemical compounds that escape into the environment. অর্থাৎ কোন একটা প্ল্যান্ট স্পিসিসের ওই কেমিক্যালটা সামহাউ যে কোনো উপায়ে এনভায়রনমেন্টে আসবে এবং সেই এনভায়রনমেন্ট থেকে অ্যানাদার প্ল্যান্ট স্পিসিস অ্যাবজর্পশন বা ইনটেক হবে এবং তখন তার ক্ষতি শুরু হবে। দেখো, অলমোস্ট যে প্রত্যেকটা সেন্টেন্সের ফাইনাল আলটিমেট মিনিং অলমোস্ট সেম। In the plant community, plant exert adverse or depressive effect on their neighbors by releasing toxic substances into the immediate environment. দেখো, এটাই অর্থাৎ নেইবার কোন প্ল্যান্টের কোন একটা কেমিক্যাল সিক্রেশনের কারণে এনভায়রনমেন্টে পড়ার কারণে তার জন্য টক্সিক সাবস্টেন্স হতে পারে, সেটা তার জন্য ইফেক্ট, তার জন্য হার্মফুল, তার গ্রোথ, তার ডেভেলপমেন্ট, আদার্স কে সে স্টপ করে দেবে বা প্রিভেন্ট করে দেবে। This phenomenon of one plant having a detrimental effect on another through the production and release of toxic chemicals has been termed as allelopathy. Just simply যদি আমরা মনে করি যে সাপোজ দুটো প্ল্যান্ট স্পিসিস পাশাপাশি, স্বাভাবিক আমরা যদি ধান খেতে করি সেখানে ধানের সাথে অনেক উইড স্পিসিস থাকে অনেক ধরনের, তাহলে যে কোনো একটা উইডের তার ন্যাচারালি, তার নেচার কিছু একটা কেমিক্যাল বা কোনো একটা এমন হয়তো প্ল্যান্ট হইতে পারে, রাইস হইতে পারে, তার কোনো একটা অংশ, আমরা পরে কয়েকটা ছবি দিয়ে দেখাবো, কোনো একটা অংশ ডিকম্পোজ বলো বা কোনো কারণে ওইখান থেকে কোনো একটা কেমিক্যাল সিক্রেশন হয়ে মাটিতে পড়লো, আর সেটা অন্য ক্রপের অন্য স্পেসিসের জন্য হার্মফুল, সেটাই allelopathy। যদি আমরা আরেকটু specific বলি, the definition of allelopathy has been accepted by International Allelopathy Society, IAS, International, অনেক সময় আমরা বলি IAS মানে কি, International Allelopathy Society, as any process involving secondary metabolites, অর্থাৎ প্ল্যান্টের, তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ছো অনেক মেটাবলিজম, অনেক প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, সেকেন্ডারি মেটাবলাইটস produced by either plants, algae, bacteria or fungi, যে কোনো একটা স্পেস থেকে আসতে পারে, that influences the growth and development of agricultural and biological system। তাহলে সেটা not only plant,
সেটা কোনো একটা শৈবাল থেকে এলজিও থেকে হতে পারে, ব্যাকটেরিয়া থেকে হতে পারে, অথবা কোনো একটা ফাঙ্গাস থেকেও আসতে পারে। This definition considers all biochemical interaction between living system. এখানে কথা হলো এই ফেনোমেনাটা, এই মেকানিজমটা ঘটবে উইদিন দ্য লিভিং সিস্টেমের ভিতরে, নট দ্য ডেড, where plants, algae, bacteria, fungi and the environments are included. এখন আসো আরো এলোলোকেমিক্যালটা কি? তাহলে যে কেমিক্যালটা সেক্রেশন হবে সেটাকে আমরা এলোলোকেমিক্যাল বলতে পারি। এলোলোপ্যাথি is a biological phenomenon. Biological কেন বলছি? আমরা বলছি it must be occurred within the living system. And bio means life. Biological phenomena by which an organism produces one or more biochemical. তাহলে কোন একটা organism one or more biochemical that influences the germination, growth, survival and reproduction of other organism. কোন একটা প্ল্যান্ট স্পিসিস বা অর্গানিজম একটা বায়োকেমিক্যাল প্রডিউস করবে দ্যাট যেটা ইনফ্লুয়েন্স করবে আইদার জার্মিনেশন, গ্রোথ, সার্ভাইভাল এন্ড রিপ্রোডাকশন অফ আদার অর্গানিজম। যে বায়োকেমিক্যালটা হলো, দেখো দিস বায়োকেমিক্যাল আর নোন অ্যাজ এলিলোকেমিক্যাল, না এলিলোকেমিক্যাল, এন্ড ক্যান হ্যাভ আইদার বেনিফিশিয়াল অর ডেট্রিমেন্টাল এফেক্টস অন দ্য টার্গেট অর্গানিজম এন্ড দ্য কমিউনিটি। এলিলোপ্যাথির মোস্ট অফ দ্য কেসেস ডেট্রিমেন্টাল, ক্ষতিকর প্রভাবটা কি আমরা করে দেখি। in some cases they work as a stimulant, আমরা লাস্টে দেখাবো কিছু কিছু অ্যালোকেমিক্যাল গ্রোথ প্ল্যান্টের আদার প্ল্যান্টের স্টিমুলেন্ট হিসেবে কাজ করে, কিন্তু মোস্ট অফ দ্য কেস ডেট্রিমেন্টাল। দেখো অ্যালোকেমিক্যালস, plant chemicals sometimes called secondary plant compounds because they are produced as byproduct of intermediate metabolism that may function in defense against insect harm. তাহলে অ্যালোকেমিক্যালটা কি? যেই কেমিক্যালটা অন্য একটা কেমিক্যাল কোন একটা স্পিসিস বা অর্গানিজম থেকে সিক্রেশন হলো এবং অন্যের জন্য ক্ষতিকর, ওই কেমিক্যালটা বলবো আমরা এলিলোকেমিক্যাল। Allelopathy is considered a multidimensional phenomenon occurring constantly in natural and anthropogenic ecosystem. It is defined as the interaction between plants and microorganisms by a variety of compounds usually referred to as এখানে not only always allochemical কে আমরা allelopathies or allochemical or allelopathic compounds, তাহলে যে কোনো একটা ফর্মে আসলে আমরা ধরে নেব সেই কেমিক্যালটাই। Either we can say it allelopathies or allochemical or allelopathic compounds. দেখো allelopathies or allochemical or allelopathic product compounds are products of the secondary metabolism and are non-nutritional primary metabolite. তারা non-nutritional, nutritional সাথে সম্পৃক্ত না। এইখানে তো মনে রাখবা this compounds belongs to numerous chemical groups including, এটা মনে রাখবা, এটা পরীক্ষা দেই অথবা আমরা ভাইভাতেও ধরি। দেখো কতগুলি যে মোস্ট অফ দ্য অ্যালোকেমিক্যাল এই সমস্ত কেমিক্যাল গ্রুপ থেকে আসে। দেখো ট্রাইকিটনস, টারপেনস, বেনজোইকুইনিনস, কিউমারিনস, flavonoids, terpenoids, strigolactones, phenolic acid, tannins, lignin, fatty acid and non-protein amino acid এই সমস্ত কেমিক্যাল গ্রুপের অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত যে কেমিক্যাল যে নিউ কম্পাউন্ড গুলি আইডেন্টিফাইড হয়েছে as a allelopathic compound or allelopathin or allochemical, they belongs under this group. These are the group, no? Okay, so please remember this group. A group কে আমরা আরেকটু দেখো। Allochemicals can be classified into 10 categories according to their different structure and properties. তাদের স্ট্রাকচার এবং প্রপার্টিজ এর উপর ভিত্তি করে 10টা ক্যাটাগরিজ। দেখো ফার্স্ট ওয়ান, দেখো ওয়াটার সলিউবল অর্গানিক অ্যাসিড, স্ট্রেট চেইন অ্যালকোহল, এলিফেটিক অ্যালডিহাইডস এন্ড কিটোন, তারা এই গ্রুপে। সেকেন্ড দেখো সিম্পল ল্যাকটোন, থার্ড ওয়ান লং চেইন ফ্যাটি অ্যাসিড এন্ড পলি acetylase। 4 নম্বরটা তো ভেরি ইম্পর্টেন্ট, কুইনোইনস, বেনজোইকুইনিন, এই সরগোলিন। এটা রেড দেওয়ার কারণ হইছে আমার পিএইচডি ওয়ার্ক সরগোলিনের উপর, ওর আমরা দেখাবো আমরা এটার ইফেক্ট, এটা কিভাবে আইসোলেশন করা হয়, তার স্ট্রাকচার, তার এক্সট্রাকশন প্রসিডিউর আমরা লাস্টে দেখাবো। তাহলে কুইনোইন গ্রুপের বেনজোইকুইনিন,
anthraquinone, and complex quinine. Phenolics, cinnamic acid and its derivatives, coumarins, flavonoids, tannins, steroids, and terpenoids, sesquiterpene lactones, diterpenones, and triterpenoids. তাহলে এই 10টা ক্যাটাগরিতে আমরা এটা মনে রাখবো। এখন দেখো সিম্পলি কিভাবে অ্যালোলোপ্যাথিটা আসে। এই যে একটা লিফ, এখান থেকে ভোলাটিলাইজ ফ্রম লিভস। যদি কোন সব প্ল্যান্টের থাকে না, যে প্ল্যান্টের অ্যালোলোপ্যাথিক কম্পাউন্ড বা কেমিক্যাল থাকে সেটা সামহাউ কোনোভাবে ভোলাটিলাইজ হইতে পারে ফ্রম দ্য লিফ, অথবা লিচিং ফ্রম লিভস বাই রেইন, ফগ অর ডিউ। এটা যদি ডিকম্পোজিশন অফ প্ল্যান্ট লিটার রিলিজ অর ট্রান্সফরমেশন, সামহাউ এখান থেকে পড়ে গেল। লিচিং ফ্রম প্ল্যান্ট লিটার, দেখো ট্রান্সফরমেশন বাই মাইক্রোঅর্গানিজম ইন দ্য সয়েল। অনেক সময় এই লিপটা সরাসরি কেমিক্যালটা এক কাজ করতে পারে না, তার সেটা পচার জন্য কিছু মাইক্রো অর্গানিজম কাজ অ্যাক্ট করে, তারপরে সেটা থেকে তার যে অ্যালোলো কেমিক্যালটা সেক্রেশন হয়। এক্সুডেশন ফ্রম রুটস, ডিকম্পোজিশন অফ স্লট রুট টিস্যু না, এটা জাস্ট সিস্টেমটা। দেখো ফার্স্ট অ্যালোলো কেমিক্যালস enter the environment in a number of ways at different times, and mood and time of entry can alter their effects. তাদের মোড, টাইম, কখন ডিকম্পোজ, এগুলির উপরে তার ইফেক্ট কম বা বেশি হয়ে থাকে। Although chemicals with allelopathic activity may be present in many species, present does not mean that allelopathic effects will ensue. অর্থাৎ কোন একটা কেমিক্যাল কোন একটা পাতা বা কোন একটা ক্রপ রেসিডিউসে সেটা থাকতে পারে, কিন্তু সেটাই যে ডাইরেক্ট ইফেক্ট করবে সেটা অনেক সময় হয় না। অনেক সময় সেটা ডিসলভ হয় না, বিভিন্ন কারণে স্টেবল হয়ে থাকে। ইভেন আফটার এ কেমিক্যাল হ্যাজ বিন আইসোলেটেড, তুমি আইসোলেট করলা কোন একটা অর্গান কোন একটা প্ল্যান্ট স্পিসিস থেকে এন্ড আইডেন্টিফাইড করে ফেললা, placement and stability in the environment after plant release or time of release may prevent expression of potential activity. তুমি জানো এই কেমিক্যালটার খুব ইফেক্টিভ আছে, খুব ইনহিবিশন করবে গ্রোথ বা উইথকে, কিন্তু সেটা অনেক সময় পরিবেশ বা এনভায়রনমেন্টের কারণে সেটার অ্যাক্টিভিটি নাও হতে পারে। এখন দেখো আর একটু ক্লিয়ারলি ইন্ডাকশন অফ অ্যালোলো কেমিক্যালস। ফার্স্ট যেমন করে লিপে আছে, এখানে হাই লাইট বা আল্ট্রাভায়োলেট এর কারণেও সেখান থেকে আসতে পারে। কোনো কারণে একটা পাতা ওন্ডেড হয়ে গেল অথবা প্যাথোজেন অ্যাটাক করলো, সেখান থেকে দেখো ফেনোলিক কম্পাউন্ড জাস্ট এজ এক্সাম্পল, টারপিনস, লং চেন ফ্যাটি অ্যাসিড, সিম্পল অ্যাসিড, সেখানে যখন এগুলি রিলিজ হয়ে আসলো, দেখো এখানে ট্রান্সপোর্ট এন্ড এক্সপোজার না, এক্সপ্রেশন, এক্সপ্রেসিং সিড জার্মিনেশন, ইনহিবিট। এখানে দেখো যদি ওই কেমিক্যালটার ইফেক্ট প্রি ইমার্জেন্স হয় তাহলে দেখা যাবে সেটা মোড অফ অ্যাকশন যদি ওই টাইপের হয় যে সেটা পড়ার সাথে সাথে জার্মিনেশনকে ইনহিবিট করবে অথবা সিডলিং গ্রোথ কে ইনহিবিট করবে। তারপর দেখো এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখো কিছু কিছু গাছ খুব বড়, কিছু ছোট, ইনহিবিশন রুট এন্ড শুট গ্রোথ এন্ড আদার মেরিস্টেম না, সেখানে ইফেক্ট হবে। এটা অ্যালোলোপ্যাথিক রেসপন্স, জাস্ট সিম্পলি দেখার জন্য যে বিভিন্ন কারণে অ্যালোলো কেমিক্যালটা মাটিতে আসলো, রিলিজ হলো, সেখানে গাছ গ্রহণ করলো, গ্রহণ মানে ইচ্ছা করে করলো না, সেটা সামহাউ গেল মাটিতে, যদি থাকে পানির সাথে বা নিউট্রিয়েন্টের সাথে সেটা যাবে এবং তার এক্সপ্রেশন সেখান থেকে শো হবে। অলমোস্ট সেম দেখো, রিলিজ ভোলাটাইল কম্পাউন্ডস বাই রেইন, ডিকে অফ প্ল্যান্ট রেসিডিউস, দেখো অ্যালোলো কেমিক্যাল না, যদি অ্যালোলো কেমিক্যালস হয় রুট এক্সিডিউট না, সেই সমস্ত গুলি পসিবল পাথওয়ে ফর রিলিজ অফ অ্যালোলো কেমিক্যালস ইনটু দ্য এনভায়রনমেন্ট। Almost same, just into different crop but different phenomena, different component, their effectivity বিভিন্ন টাইপের হয়ে থাকে। ওকে, from leaves, stem flow, leachate by aerial plants, dew, rain, root exudates, decomposition, then go in the cycle. Okay. Allelopathy differs from competition in that in allelopathy something is being added to the environment, whereas in competition something is being removed from the environment. দেখো এই কথাটা দেখো, allelopathy differs from competition না,
উইড যখন সময় কম্পিটিশন করে না, কম্পিটিশন মানে কি নিউট্রিয়েন্টের জন্য, ফার্টিলাইজারের ক্ষেত্রে, স্পেসের ক্ষেত্রে, তাহলে কম্পিটিশন হলে কোনো জিনিসকে রিমুভ করে ফেলে, একটা একটু আরেকটা নিয়ে যায়। দেখো এলোপ্যাথি differs from competition in that in allopathy something is being added, allopathy ক্ষেত্রে কোনো একটা কেমিক্যাল অ্যাড হয় to the environment, whereas in competition something is being removed from the environment, তাই না? যখন কম্পিটিশন হবে, যদি সাপোজ এটা নিউট্রিয়েন্টের জন্য হয় তাহলে নাইট্রোজেন সে নিয়ে নেবে, আর অ্যালোপ্যাথির ক্ষেত্রে হইছে জাস্ট অ্যাড হবে। There are two types of allopathy, যেটা আমরা দেখি two types, one is true allopathy, another is functional allopathy. True allopathy কোনটা দেখো, true allopathy is the release into environment of compounds that toxic in the form in which they are produced by the plant, অর্থাৎ যে ফর্মে কেমিক্যালটা সিক্রেট করবে জাস্ট ওই ফর্মেই সে ক্ষতি করবে, এটা হচ্ছে ট্রু অ্যালোপ্যাথি। দেখো তার কম্পাউন্ড বা তার কেমিক্যালটা কোনো ধরনের ট্রান্সফরমেশন, কোনো ধরনের চেঞ্জ ছাড়াই সেটা ইফেক্ট হবে, এটাকে বলে আমরা ট্রু অ্যালোপ্যাথি। ট্রু অ্যালোপ্যাথি ইজ দ্য রিলিজ ইনটু এনভায়রনমেন্ট অফ কম্পাউন্ড, যে অ্যালোকেমিক্যালটা রিলিজ হবে দ্যাট টক্সিকস ইন দ্য ফর্ম ইন হুইচ দে আর প্রোডিউসড বাই দ্য প্ল্যান্ট। আর ফাংশনালটা দেখো is the release into environment of substances that are toxic as the result of transformation by microorganism, অর্থাৎ যে ফর্মে রিলিজ হবে ওই ফর্মে টক্সিক হবে না, সেটা মাইক্রো অর্গানিজম দ্বারা ট্রান্সফর্ম হবে, চেঞ্জ হবে, তারপর সেটা অ্যাক্ট করবে, সেটাকে বলে আমরা ফাংশনাল অ্যালোপ্যাথি। তাহলে দুই ধরনের অ্যালোপ্যাথি, ওয়ান ইজ ট্রু, যেটা যেই ফর্মে রিলিজ হবে ওই ফর্মে সেটা ইফেক্টিভ হবে, ওই ফর্মে সেটা কাজ করবে, আর ফাংশনালটা মাইক্রো অর্গানিজম দ্বারা ট্রান্সফর্ম হয়ে সেটা কাজ করবে। এখন আসো, এটা ইম্পর্টেন্ট, এটা নিউ থিংস তোমাদের জন্য, এগুলি পরীক্ষার জন্য যত ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি জানা, জাস্ট তোমাদের ইন ফিউচারের জন্য। এক্সট্রাকশন অফ ফাইটোকেমিক্যাল, আমরা কিভাবে এক্সট্রাক্ট করব কোনো একটা পাতা বা কোনো একটা প্ল্যান্টের পুরো অংশ, কোন অংশে যে অংশটা থাকে, দেখো বিভিন্ন মেথড আছে, তার ভিতরে ফার্স্ট ওয়ান ইজ সলভেন্ট এক্সট্রাকশন মেথড, সলভেন্ট ইউজ করে বিভিন্ন ধরনের অর্গানিক সলভেন্ট। দেখো সলভেন্ট এক্সট্রাকশন ইজ দ্য কমনেস্ট মেথড টু এক্সট্রাক্ট প্ল্যান্ট ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের সলভেন্টকে আমরা ইউজ করব। দ্য মেইন পারপাস is to select the suitable solvent to extract target plant materials efficiently. মনে করো তোমার একটা প্ল্যান্ট আছে যেটা শুধু পানি, অর্গানিক, আমরা জানি ওয়াটারকে আমরা বলি ইউনিভার্সাল সলভেন্ট না, সবচেয়ে বেশি তার পোলারিটিও সবচেয়ে হাই। কিছু কিছু কেমিক্যাল আছে, কিছু কিছু কম্পাউন্ড আছে যারা ওই প্ল্যান্টে পানিতে ডিজলভ করলে পানিতে সেটা ডিজলভ হয় না, সেই জন্য বিভিন্ন ধরনের অর্গানিক সলভেন্ট, মেথানল, এথানল, ক্লোরোফর্ম, সো মেনি, লাস্ট আমরা পড়ব। সুতরাং সলভেন্ট সিলেকশন ভেরি ইম্পর্টেন্ট, তোমার এটার উপরে নির্ভর করে। তোমার মনে করো কোনো একটা স্যাম্পলের ভিতরে মনে করো 1 মিলিগ্রাম কেমিক্যাল থাকার কথা, কিন্তু পানি দিয়ে যদি করো সেখানে জাস্ট 0.001 পেলাম, তাহলে তোমাকে আগে সুইটেবল সলভেন্ট তাকে চুজ করতে হবে যে কোন সলভেন্টে সেটা সবচেয়ে বেশি রিলিজ হবে। The main purpose is to select the suitable solvent to extract target plant materials efficiently. During the extraction, the solvent has to diffuse into the cell membrane in the first instance, and the following step has to be dissolved the solute. যে অংশটা আমরা নিব সেটা ডিসলভ হয়ে যাবে। Then intracellular and extracellular concentration difference is formed, and finally it has to be diffused out of the cell and this in the extracted solute. অর্থাৎ যে আমরা পানি বা যে অর্গানিক সলভেন্ট আমরা ইউজ করব তার মাধ্যমে সেটা রিলিজ হয়ে আসবে, তারপর আমরা সেপারেট করতে হবে, সে তো ওই অর্গানিক সলভেন্টের ভিতরেই থাকবে। সেখান থেকে আমরা বিভিন্ন কিছু যন্ত্রপাতি আছে আমাদের, রোটারি বা পরেটর, আমি দেখাবো পরে, তার মাধ্যমে আমরা যে মনে করো 1 কেজি তুমি বা 1 লিটার এথানল বা মেথানল ইউজ করলা, তুমি আবার জাস্ট যখন সেপারেশন করবা তোমার 1 লিটার এথানল এক জায়গায় এসে পড়বে, আর আরেক জায়গায় যে কেমিক্যালটা আসবে সেটা আলাদা পেয়ে যাবে। সুইটেবল আমরা এত বেশি ডিটেইলস এটা পড়বো না, আমি একটা জিনিস এখানে পড়াবো যেটা তোমাদের কতগুলি আছে, হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক মিন্স যে পানির প্রতি তার মানে আসক্তি, পানির সাথে মানে পজিটিভ রিলেশন, আর হাইড্রোফোবিক জাস্ট পানির অপোজিট।
দেখো এখানে হাইড্রোফিলিক অর্গানিক সলভেন্টস আর স্ট্রং পোলারিটি তোমরা পড়েছো, তোমরা অর্গানিক কেমিস্ট্রি। পোলারিটি মানে দুইটা অ্যাটমের বন্ডের ভিতরে ইলেকট্রনের ডিফারেন্স থাকে, পোলারিটি। নন পোলার হলে দুইটা সেম। এন্ড ওয়াটার miscible such as methanol, ethanol and acetone. Ethanol is the most commonly used hydrophilic organic solvent. Organic solvent এর ভিতরে ethanol কে the most commonly used hydrophilic organic solvent বলা হয়। Chemical constituents could be extracted by ethanol of different concentrations according to their properties. ওকে, এটা এত ডিটেইলস না, আমি একটা জিনিস এখানে তোমাদের যেটা পড়াবো, এটা কোথায় এইখানে এই দেখো the plants কোথায় গেল, the plant compounds such as terpenoids and steroids possess low polarity and could be dissolved into lipophilic solvent। দেখো যেগুলি লো পোলারিটি lipophilic solvents such as chloroform and ether, while chemical constituents such as carbohydrate and amino acid possess rather high polarity, could be dissolved in water and aqueous ethanol। দেখো যাদের নেচার হাই পোলারিটি তাদের ওয়াটার বা aqueous ethanol, আর যাদের লিপোহিলিক মিন্স যাদের ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, মানে এই সমস্ত কেমিক্যাল যাদের ভিতরে থাকে তাদের জন্য ক্লোরোফর্ম এবং ইথার। তাহলে তারা তোমরা মনে রাখবা, এখানে একটা দেখো, এখানে এক্সাম্পল solvent commonly used for extracting chemical constituent plants are in the order of the weak to strong polarity। দেখো উইক থেকে স্ট্রং পোলারিটি as follows, যাদের পোলারিটি উইক সবচেয়ে, দেখো পেট্রোলিয়াম, ইথার, তারপরে দেখো একটু বাড়তেছে কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, ট্রাইক্লোমিথেন, ক্লোরোফর্ম, ইথার, ইথাইল এসিটেট and butanol, acetone, ethanol, methanol এবং ওয়াটার is the high polarity। তাহলে ওয়াটার সবচেয়ে হাই। এই জাস্ট অন্যগুলি মনে না রাখলেও এই পোলারিটি এন্ড নন পোলারিটি দেখো, হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, লিপোহিলিক সলভেন্ট জাস্ট একটু মনে রাখবা, আর এই টেন্ডেন্সিটা মনে রাখবা, তাহলে অনেক মানে কোনটা হাই পোলার কোনটা লো পোলার এগুলি আমরা পড়ালাম না। বিভিন্ন মেথড, প্রথমটা আমরা বলছিলাম কোথায় যে সলভেন্ট মেথড, তারপরে ইমার্শন মেথড একটা আছে, এগুলি তোমাদের দরকার নেই, এগুলো আমরা পিএইচডি লেভেলে করে আসছি। জাস্ট শুধু নামগুলি মনে রাখো, পার্কুলেশন মেথড, ডিকোটেশন মেথড, রিফ্লেক্সিং মেথড, কনস্ট্যান্ট রিফ্লেক্সিং মেথড। এখানে একটা এটা দেখানোর উদ্দেশ্য দেখো, সাকস্ল্যান্ড এক্সট্রাক্টর ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড কনস্ট্যান্ট রিফ্লেক্সিং অ্যাপারেটাস। পরে আমরা সাকস্ল্যান্ড অ্যাপারেটাসটা আমরা দেখাবো। দেখো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড এক্সট্রাকশন মেথড, আল্ট্রাসনিক এক্সট্রাকশন মেথড। তার ভিতরে ওই যে সলভেন্ট এক্সট্রাকশনটা ইজ দ্য মোস্ট পপুলার এবং কমন মেথড। দেখো এটা ওই যে আগে দেখালাম আমরা সাকস্ল্যান্ড এক্সট্রাক্টর, এটা জাস্ট এখান থেকে এক্সট্রাকশন আমরা কেমিক্যাল গুলি দেই, কুলিং এক্সট্রাকশন, প্ল্যান্ট লাইফ, এখানে সলভেন্ট আমরা আসি। আরো কত মেথড আছে দেখো, মাইক্রোওয়েভ, স্টিম ডিস্টিলেশন মেথড, সাবলিমেশন মেথড, ট্রেসিং মেথড, তোমাদের এগুলো দরকার নেই মুখস্থ করা। এখন দেখো ভেরি ইম্পর্টেন্ট, আইসোলেশন এন্ড পিউরেশন। ফার্স্ট ধাপ, আমরা মনে করো কোন একটা প্ল্যান্ট স্পিসিস কে আমরা কি করলাম, মানে বিভিন্ন অর্গানিক সলভেন্ট বা ওয়াটার আমরা ইউজ করলাম, তারপর কি করলাম আইসোলেশন এবং পিউরিফিকেশন করতে পারবে। অর্থাৎ একটা প্ল্যান্ট স্পিসিসের ভিতর অনেক কম্পাউন্ড থাকে, হাজার কম্পাউন্ড, কিন্তু সেই সবগুলি তো অ্যালোপ্যাথিক ইফেক্ট না, তোমার যেটা সেটাকে তোমাকে সেপারেট করতে হবে। আইসোলেশন এন্ড পিউরিফিকেশন অফ phytochemical means allochemical, allopathics or allopathic compound। দেখো the separation of phytochemical is a process of isolating the constituents of plant extract or effective parts one by one and purifying them into monomer compounds by physical and chemical method। এখানে কতগুলি দেখো ক্লাসিক্যাল আইসোলেশন মেথডস, যেগুলি ক্লাসিক্যাল পুরানো, solvent extraction, precipitation, crystallization, fractional distillation, salting out and dialysis are still used commonly at present। এগুলি ক্লাসিক্যাল।
আর কারেন্ট। On the other hand, modern separation technologies such as column chromatography এগুলি কয়েকটা মনে রাখবা। তারপরে স্পেলসি দেখবা, এটা মোস্ট কমন এখন এভরিওয়্যার। তুমি ওষুধের যারা মেডিসিন বানায় তাদের জন্য, বা আমরা যারা এই অ্যালোকেমিক্যাল নিয়ে কাজ করি, এসপিএলসি মিনিংটা কি দেখো, হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটা এখন মোস্ট কমনলি ইউজ। হাই পারফরম্যান্স এসপিএলসি নামটা শুনলে তোমরা এটা মনে রাখবে, হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। আলট্রাফিল্ট্রেশন, হাই পারফরম্যান্স লিকুইড ড্রপ কনসেন্ট্রেট chromatography also play an important role in the separation of phytochemicals. তাহলে আমাদের যে সেপারেশনে কলাম ক্রোমাটোগ্রাফি এবং স্পেলসি আমরা ইউজ করে থাকি। দেখো নিউ টেকনোলজির ভিতরে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি যেমন একটু আইডিয়া, এটা তোমাদের পরীক্ষার জন্য না, জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য। হাই পারফরম্যান্স লিকুইড chromatography is a rapid separation and analysis technology developed on the basis of conventional কলাম ক্রোমাটোগ্রাফির উপরে ভিত্তি করে সেটা তৈরি করা হয়েছে। Its separation principle is the same as regular column chromatography, including absorption chromatography, gel chromatography, partitioning chromatography, ion exchange chromatography and other compounds. তোমাদের কাছে খুব জটিল মনে হবে, জটিলই, এগুলো আমরা পিএইচডি তে করেছি। জাস্ট নামটা জানার জন্য, স্পেলসি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মনে রাখবো। এর পরের ধাপ দেখো, স্ট্রাকচারাল আইডেন্টিফিকেশন অফ ফাইটোকেমিক্যাল। এই যে সালফিউরিক অ্যাসিডের যেমন H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিডের HCl, এই কম্পাউন্ড গুলি যখন ফার্স্ট আইসোলেশন হয়েছে যে এটার স্ট্রাকচার যে এটা হইতে পারে এই ধরনের, আমরা যখন কোনো অ্যালোপ্যাথিক কম্পাউন্ডকে আমরা স্ট্রাকচারাল ফর্মে দেব, ইটস ভেরি ডিফিকাল্ট, অনেক ধাপ পার হওয়ার পর সেগুলি আমরা করে থাকি। এখানে আমরা কি কি প্রসিডিউর মেইনটেইন করি দেখো। ফার্স্ট, ডিটারমিনেশন অফ দ্য পিউরিটি অফ দ্য কম্পাউন্ড। আমরা আবারও বলছি যে এক একটা যে আমরা অর্গানিক সলভেন্ট ইউজ করব সেখানে দেখা যাবে হাজার হাজার কম্পাউন্ড থাকবে বিভিন্ন ধরনের, কিন্তু আমাদের ওইখান থেকে যেটা আমাদের স্পেসিফিক দরকার সেটাকে আমরা ডিটারমিন করব বা সেপারেশন করব। ডিটারমিনেশন অফ দ্য পিউরিটি অফ দ্য কম্পাউন্ড দেখো, মেজারমেন্ট, এটা করতে গেলে তার মেজারমেন্ট অফ তার ফিজিক্যাল প্রপার্টিজ, certain shape, color and melting point which can be used as the basis for the preliminary determination of the purity. Purity first the measurement of its physical properties, যে কেমিক্যালটাকে আমরা আইসোলেট করতে চাচ্ছি তার। এটা এখানে একটা দেখো, এটা জাস্ট শেখার জন্য, যেমন স্পেলসি যেমন শিখছো না, এখানে দেখো টিএলসি, এটা খুব কমন, যারা আমরা অ্যালোপ্যাথি নিয়ে কাজ করি। টিএলসি মিন থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এখানে এটার ইয়াটা দেখো, as এখানে such as silica gel and paper chromatography is the most commonly used method to determining the purity of compounds. এখানে একটা পুরা একটা সিলিন্ডার থাকে অনেক মোটা, সেখানে যখন বিভিন্ন কেমিক্যাল গুলি বাইরে হয় দেখা যায় এক একটা এক এক কালারের, খুবই মানে খুবই ইন্টারেস্টিং থিংস, সেটার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বলে। তারপর দেখো গ্যাস ক্রোমাটোগ্রাফি এন্ড হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, জাস্ট জানার জন্য তোমরা। এখানে আরো কতগুলি মেথড আছে দেখো, স্পেকট্রাল টেকনোলজিস, আলট্রাভায়োলেট, যখন আমাদের স্ট্রাকচার যে আমরা ইয়া দেব, মেজর প্রসিডিউর অফ স্ট্রাকচারাল ডিটারমিনেশন না, ইনফ্রাস্ট্রাকচার মাস। বর্তমানে যেটা হয় এই এনএমআর, অনেক সময় দেখবা এনএমআর বলে থাকি, তোমরা এটার মিনিংটা শুধু জেনে রাখো, নিউক্লিয়ার ম্যাগনেটিক রিজোনেন্স। যখন স্ট্রাকচার গুলি দেয় আমরা সেখানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রিজোনেন্স, তার আরো কতগুলি অনেক আছে দেখো, যে প্রোটন ম্যাগনেটিক রিজোনেন্স স্পেকট্রোমিটার, তারপর কার্বন নিউক্লিয়ার ম্যাগনেটিক রিজোনেন্স, জাস্ট এখানে নিউক্লিয়ার ফাংশন জড়িত। নিউক্লিয়ার ম্যাগনেটিক রিজোনেন্স এগুলি আমাদের এত দরকার নেই। দেখো এটা আমার পিএইচডির কাজ, আমি সরগমের রুট থেকে, সরগমের রুটও না, রুট হেয়ারে একটা কেমিক্যাল থাকে সরগোলিন, এই যে SORGOLIN, সরগোলিন, সেটা এই যে সরগম গাছ, এটা 5 ডে ওল্ড সিডলিং। দেখো এখান থেকে আমরা প্রথমে তার রুটটা সেপারেট করছি, জাস্ট রুটকে আমরা, আমারটা বিভিন্ন অর্গানিক সলভেন্ট দিয়ে আমি চেক করে দেখেছি 8-10টা, তার ভিতরে মেথানল ইজ দ্য বেস্ট। দেখো তাহলে আমরা ফার্স্ট কি করেছি, এটাকে আমরা গ্রোথ চেম্বারে গ্রো করেছি সরগমকে। 5 দিন আমরা দেখেছি, বিভিন্ন এই যে সিডলিং নিয়ে দেখেছি 5 দিন, 10 দিন, 15 দিন, এরকম 1 মাস পর্যন্ত সিডলিং নিয়ে দেখেছি।
5 day old সিডলিং এ সবচেয়ে বেশি সরগোলিন থাকে। তারপরে সেটা আমরা মেথানলে রেখেছি। মেথানলে খুব খুব অল্প সময় রাখি, মানে 30 সেকেন্ড ইজ দ্য বেস্ট। আমরা বিভিন্ন টাইমে দেখেছি টাইম যত বেড়ে যায় সেটার সরগোলিনের পরিমাণ কমে যায়। তারপরে এখান থেকে আমরা কুইকলি এটাকে আমরা এই যে এখানে তো যেহেতু রুটগুলি আছে, রুটের পুরোটা মেথানল, রুটের অন্যান্য অংশগুলি স্টাবলগুলি থাকে, তখন আমরা এটাকে ফিল্টার করেছি। এটা মেশিনের সাহায্যে ফিল্টার, উপরের ময়লাগুলি থেকে যায়, আর এখানে পিওর মেথানল প্লাস সরগোলিন। তারপরে দেখো এখানে একটা যন্ত্র আছে রোটারি ইভাপোরেটর। রোটারি ইভাপোরেটর এটা একটা টেম্পারেচারে এটা ঘুরতে থাকে, আর ইভাপোরেট হয়ে এখানে দুইটা চেম্বার আছে, একটাতে মেথানলটা যায় আর আর এই পুরো অংশটা এখানে থেকে যায়। পুরো মানে কি পিছনে জাস্ট ড্রাই আকারে অংশটা থেকে যায়, সেটাকে আমরা ড্রাই করলে তো লেগে যাবে, একদম একদম লাস্ট ফর্মে একদম কনসেন্ট্রেট হয়ে যায়, একদম ভেরি হেভি কনসেন্ট্রেট হয়ে যায়। ওই অংশটাকে আমরা কালেকশন করে এটা দেখো, এটা হচ্ছে ফ্রিজ ড্রায়ার, এটা -80 ডিগ্রি এখানে থাকে ফ্রিজ ড্রায়ার। এটার ফাংশন হলো এই জাস্ট ক্রিমি টাইপের লিকুইডটাকে শুকিয়ে জাস্ট এরকম লিকুইড জাস্ট দেখো এখানে দানাদার করে ফেলছে। এটা হচ্ছে ফাইনাল আমার সরগোলিন। তাহলে অতগুলি দাব করে আমরা এই যে এক্সট্রাকশন করলাম বিভিন্ন অর্গানিক সলভেন্ট, এখানে জাস্ট আমরা একটা মেথানল দিয়ে এক্সট্রাক্টটা করলাম। তাহলে এটা হচ্ছে এক্সট্রাকশন প্রসিডিউর, শুরু থেকে একদম লাস্টে আমরা ফাইনালি এই সরগোলিন, যেটা ওই যে অ্যালোলোকেমিক্যাল বা অ্যালোলোপেথিন যেটা বলে থাকি, এটা একটা ওই যে কুইনাইন গ্রুপের, বেনজোকুইনাইন গ্রুপের একটা কেমিক্যাল আমরা আইডেন্টিফাই করছি এই সরগমের রুট হেয়ার থেকে। এটা হচ্ছে সরগোলিনের স্ট্রাকচার। Sorghum is an oily exudate secreted by the root hair of sorghum. না sorghum থেকে এটা আইডেন্টিফাই হয়েছে চ্যাং নামের একজন সায়েন্টিস্ট 1986 সালে, সেটা নিয়ে আমি কাজ করে আসছি। দেখো এটা কেমিক্যাল, দেখো এটা হচ্ছে সরগমের যে আমি রুট গুলি করছি, এই রুটের ভিতরে থাকে না। এই যে দেখো এই অংশ হেয়ার গুলি আছে, হেয়ারের এই যে কালো কালো দেখছো না একটা ফোঁটা ফোঁটা, এই ফোঁটাটার ভিতরেই থাকে সরগোলিনটা। এটা যদি বড় আকারের অ্যানালাস ফর্মে দেখো, এই রুট হেয়ারের জাস্ট এট দ্য এন্ডে সেই সরগোলিনটা থাকে। কিছু সাইড ব্রাঞ্চেও হেয়ার হয় সেখানে থাকে। তাহলে জাস্ট এখান থেকে আমরা রুট এই সরগোলিনটাকে আমরা আইসোলেট করেছি। এখানে দেখো ইম্পর্টেন্ট এই টেবিলটা তোমরা মনে রাখবা, পুরোটা না রাখলেও তো টেবিল দেখো এখানে দেখো কি আসছে, allelopathic compound isolated from plants that exhibit inhibitory potential on seed germination and growth of weeds. Compound দেখো গ্লুকোসিলেটস, আইসোথায়োসায়ানেটস, এগুলি অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে। দেখো এটা করা হয়েছে মাস্টার্ড, এটা হচ্ছে রেডিশ থেকে। এই যে সরগোলিন যেটা আমরা করছি সরগমের রুট থেকে, মোবিল্যাক্টন রাইস থেকে, আর্টিমিসিনিং অ্যানুয়াল ওয়ার্মউড থেকে, ল্যাপ্টোসোপ্রিন দেখো বটল ব্রাশ থেকে, এসেনশিয়াল অয়েল এবং সারমেন্টাইন পেপার থেকে এগুলো আইসোলেট করা হয়েছে। এবং এগুলো হচ্ছে বোটানিক্যাল সোর্স, কোথায় থেকে আমরা এই কম্পাউন্ডগুলি পেয়েছি, আর এগেনিস্টে কোন কোন উইডের এগেনিস্টে এই সমস্ত কম্পাউন্ডগুলি কাজ করে। দেখো সুতরাং এইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এখানে কিছু কিছু উইডের নাম মনে রাখবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড, আর আইসোলেট করা হয়েছে এই সমস্ত বোটানিক্যাল সোর্স থেকে, আর এগুলি কাজ করে এই সমস্ত উইডের এগেনিস্টে। এখন অ্যালোপ্যাথি ইফেক্টস অফ উইডস অন ক্রপ, ক্রপের উপরেও কি উইডসটা কি করে দেখো, উইডস মে এক্সার্ট ইটস অ্যালোপ্যাথি ইফেক্টস অন ক্রপস ইন টু ডিফারেন্ট ওয়েজ, by inhibiting the germination and seedling establishment of the crops and by inhibiting the growth of the crop. তাহলে দুইটা স্টেজে, আর্লি স্টেজে করে এবং পরের স্টেজে করে থাকে। এখন আসো ইফেক্ট অন ক্রপ সিড জার্মিনেশন, কয়েকটা एग्जांपल আমরা দেখব। It has been observed that there is a much allelophyticals from weed inhibits seed germination. For example, quack grass inhibit the seed germination of oat, barley, wheat. তাহলে কোয়াক গ্রাস একটা আছে, সেটা ইনহিবিট করে জার্মিনেশন অফ ওট, বার্লি এন্ড হুইট। Thus, inhibition of seed germination and seedling growth was due to the toxic release to soil from the roots of these weeds. তাদের যে টক্সিনটা হয় তাদের রুট থেকে আসে এবং সেটা
the germination. It has also been observed that aqueous extracts of these seeds, as these seeds, যেমন Amaranthus retoflexus, এটা হইছে কি Amaranthus retoflexus হইছে কি Genopodium album, এটা হচ্ছে বথুয়া, এটা হইছে শাকনোটে Amaranthus শাকনোটে, দতুরা, Digitiris sanguinalis, Econella crascalis, Echinocolla crascalis, যেটা শ্যামা, etc. inhibited the germination of seed of crops like cabbage, radish, turnip, tomato. না তাহলে এই সমস্ত উইড গুলি এক্সট্রাকশন তাদের এই সমস্ত ক্রপের ক্যাবেজ, রেডিশ, টার্নিপ, টমেটোর সিড জার্মিনেশন কে ইনহিবিট করে। তারপর দেখো ইফেক্ট অন ক্রপ গ্রোথের উপরে, এতক্ষণ দেখলাম আমরা ক্রপের সিড জার্মিনেশনে ইনহিবিট করে। Many weeds have been implicated as being allelopathic effects towards crops with which they are growing. The root exudates of thistle, একটা injured wood plants, একটা weed সেটা injured করে wood plants in the field, while root exudates of flaxweed growing along with the side of the crop. Similarly, giant foxtail was found to be allelopathic towards corn. Corn-এর উপরে তার প্রভাব দেখা গেছে। Its height recorded fresh weight and dry weight were markedly reduced to release the toxin from mature giant foxtail. Yellow nurseries also found the allelopathic towards corn and soybean. Na eta botha yellow cyperus esculentus na tale corn এবং soybean এর উপর। এখন দেখো কিছু ক্রপের allelopathic effect উইডের উপর। allelopathic effects of crops on weeds, আমরা আগে 22 ভার্সা বলছিলাম না, মানে একে অপরের উপর। Several workers found that crop plants show allelopathic effects on weeds. In a study on the interaction between two weed species of Chenopodium album and Amaranthus retoflexus and two crop species maize and Lupinus albus, the scientists found that root extraction of this crop increased catalyze and peroxidase activity of weed as it inhibited their growth. আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে দেখো উদ্দিন et al. আমরা জানি from several experiment reported that sorgolin from sorghum root exudated, আমরা যেটা দেখলাম markedly influence for growth inhibition of different weed species. আমরা রিপোর্ট করছি যে post emergence application of sorgolin on 15-day-old weed seedling had a greater inhibitory effect than the pre-emergence. আমরা দেখেছি সরগোলিনের পোস্ট ইমার্জেন্স ইফেক্ট প্রি ইমার্জেন্সের চেয়ে আমরা প্রি তো ইউজ করেছি, পোস্টে করেছি, পোস্টে বেশি ইফেক্ট পেয়েছি। আরেকটা ফাইন্ডিং দেখেছি দেখো ব্রড লিভ উইড স্পিসিস আর মোর সাসেপ্টেবল দ্যান গ্রাসি স্পিসিস, অর্থাৎ ব্রড লিভ উইড সরগোলিনের প্রতি বেশি সাসেপ্টেবল, বেশি আমরা ইনহিবিশন পেয়েছি ব্রড লিভ উইড বেশি টু দ্য অ্যাপ্লিকেশন অফ সরগোলিন এন্ড বোথ প্রি ইমার্জেন্স এন্ড পোস্ট ইমার্জেন্স। দুই কেসেই ব্রড লিভ উইডের ইফেক্ট বেশি পেয়েছি, ব্রড লিভ উইডটা বেশি ইনহিবিট হয়েছে। Growth of broadleaf weed species was suppressed greater than 80% from most of the weed species. Broadleaf এর ক্ষেত্রে 80% এর বেশি। The crop species like rice, barley, wheat, corn, parlia, tomato, soybean and Chinese cabbage were tolerant to sorgolin. And lettuce and cucumber showed slightly susceptible. এখানে দেখো আমাদের সরগোলিন, তুমি যদি কোনো একটা কেমিক্যাল নিয়ে অ্যালোপ্যাথি কেমিক্যাল নিয়ে কাজ করো কোনো উইডের উপর, তোমাকে আবার ক্রপের উপরে দেখতে হবে। তোমার উইড মারলো ঠিকই, আবার ক্রপও যদি সে ইনহিবিট করে তাহলে সেটা নট বি মোস্ট এফেক্টিভ। আমরা 10-12টা ক্রপ কাজ করেছি, তার ভিতরে রাইস, বার্লি, হুইট, কর্ন, পার্লিয়া, টমেটো, সয়াবিন, চাইনিজ ক্যাবেজ এগুলি টলারেন্স ছিল, খুব কম ইনহিবিশন হচ্ছে। আর লেটুস এবং কিউকাম্বারটা স্লাইটলি 30% এর মতো ইনহিবিশন। দেখো আরো কয়েকটা উদাহরণ, আরেকটা সাইন্স ইজ দ্যাট হুইট, উড এন্ড পিস সাপ্রেসড growth of Chenopodium album, তাদের Chenopodium album কে সাপ্রেস করছে। ওট একটা সিরিয়াল ক্রপ and allelopathic effects on Chenopodium album in addition to the competition. Another sign that effect of plants on wheat seedling may be as real as the allelopathic responsible in the reverse direction that such phytotoxic compounds may be as natural herbicide. Another scientist তারা দেখো রাইস থেকে একটা কেমিক্যাল আইডেন্টিফাই করছে এবং সেটা দেখছে বার্নিয়ার্ড গ্রাস মিন্স Chenopodium না Echinocolla crascalis শ্যামা,
at low concentration সেমার উপরে ভালো প্রভাব পেয়েছে। Both availability of growing crops and its residue might be utilized to the reduce weed strength. আমরা যা দেখলাম, there are example of success with each approach. আমরা বলেছিলাম যে অনেক সময় স্টিমুলেটরি ইফেক্ট থাকে কিছু। দেখো, actively growing plants may also produce chemical that stimulates seed germination and growth of other plant species. Root exuders of some plants contain germination stimulant compounds of seed of parasitic weeds. This parasitic weeds are stimulant হিসেবে কাজ করে। দেখো, strigol, a highly active stimulant of which weed seed germination by isolating and identified a root exudate from hydrophonically grown cotton. এটা একটা অ্যালোকেমিক্যাল যেটাতে পাওয়া গেছে যে স্টিমুলেট করে। Maize root exudes a complex of stimulatory substance which promote the germination of Orobanchi minor. Parasitic weed of tobacco তে জন্মে না, maize এর root exude যদি সেখানে ইউজ করে তাহলে তাদের স্টিমুলেট হিসেবে কাজ করে। দেখো, ক্রপ উইডস ইনহিবিটস টাইপ অফ ইনহিবিশন, না কিছু কিছু ক্রপ আছে ইনহিবিট করে তারপরে জার্মিনেশন। এইখানেও কতগুলি, যে এটা আমার রেজাল্টের সরকলিন, এই যে বিভিন্ন ব্রাসিকা মানে শুট লেন্থ, রুট লেন্থ কিভাবে ইনহিবিট করে, তার এগুলো এত দরকার নেই, জাস্ট তোমাদের দেখার জন্য। এই দেখো, সরকলিন আমরা বিভিন্ন কনসেন্ট্রেশনে ইউজ করছি, 5 ppm, 10, 25, 50, 100। দেখো এখানে ইনহিবিশন হয়েছে 2.9, 10 এ 5.9, এখানে 14.4, 50 তে দেখো 24 আর 100 এ দেখো 30। এখানে দেখো অ্যামারান্থাস রেটিকুলাস দেখো 87.4, এটা ইনহিবিশন অফ জার্মিনেশন। জার্মিনেশনে কিছু কিছু ওই স্পেসিস দেখো only 30 আর হোয়াইট এটা দেখো 87, এটা উইডেড সিডেড জার্মিনেশন। এখানে দেখো ইনহিবিশন অফ শুট গ্রোথ ইন ডিফারেন্স কনসেন্ট্রেশন অফ সরকলিন, দেখো মোর দেন 100, একটা 100 এই যে 100 এর ক্ষেত্রে আমরা দেখো এটা GR50 ভ্যালু আমরা বাইট করেছিলাম। এখানে যেগুলি আমরা বলেছিলাম যে ব্রড লিফে, দেখো ব্রড লিফে 80, ব্রড লিফ গুলিতে বেশি ইনহিবিশন দেখা গেছে। জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, ব্রড লিফ উইডের যে ড্রাই উইড এগুলি জাস্ট ইনফেকশন, জাস্ট কতগুলি। ওকে, তারপর আমরা এখন বিভিন্ন ক্রপ রেসিডিউস নিয়ে রিসেন্টলি আমরা কাজ করতেছি। দেখো, ক্রপ রেসিডিউস গুলি আমরা 12টা ক্রপ নিয়ে তাদের এক্সট্রাকশন গুলি, এই যে দেখো এক একটা ক্রপের আমরা এখানে সুপ করেছি পানিতে, তারপরে সেটাকে আমরা ফিল্টার করেছি, ফিল্টার করে আমরা বিভিন্ন ক্রপের জার্মিনেশনে আমরা ইউজ করেছি। দেখো কন্ট্রোলে যেমন দেখা গেছে কতগুলো উইড আমরা দেখাবো। এই যে দেখো কনসেন্ট্রেশন, এটা কন্ট্রোল, তারপরে কনসেন্ট্রেশন একটু কম ছিল আর হাই কনসেন্ট্রেশনে দেখো একই ক্রপের যখন হাই কনসেন্ট্রেশন ইউজ করছি তার গ্রোথ কত কম হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওই সমস্ত ক্রপ রেসিডিউস গুলিতে এলোলফিটিক ইফেক্ট আছে। ওইখানে দেখো কতগুলি জাস্ট আমাদের স্প্রে করেছে ফিল্ডে, কিছু ইফেক্ট দেখা যায়। এখানে তো ক্লিয়ার না, পরে আরেকটা ফিল্ড এক্সপেরিমেন্টের ক্ষেত্রে দেখাবো। আমরা ফিল্ডের ক্ষেত্রে দেখো সরকার এবং মাস্টার্ডের ক্রপ রেসিডিউ আমরা পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রাখছি, তারপরে কালেক্টেড এক্সট্রাক্ট করে আমরা ফিল্ডে স্প্রে করেছি। দেখো কতগুলি সিম্পটম, জাস্ট অ্যাপ্লাই করার যে পাতা পড়ে যাচ্ছে না, কিছু আমরা ইফেক্ট আমরা পেয়েছি। এখানে দেখা যাচ্ছে যে দেখো গাছ আস্তে আস্তে কয়েকদিন পর এই যে শোয়িং মারা গেছে। এটা আমাদের অ্যাগ্রোনমি ফিল্ড ল্যাবরেটরিতে আমরা করেছি। ওকে, গুড লাক তোমাদের। আমরা এটা শেষ করলাম।